হ্যালো বন্ধুরা, শুভঙ্কর ভট্টাচার্য আমাদের কাছে আরও একটি গল্প পাঠিয়েছে। গল্পের নাম তেঁতুল গাছের ভূত। আশা করি গল্পটি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছে একটি কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের পছন্দের কমেন্টটিকে পিন করে রাখবো। ধন্যবাদ। ও কি সুন্দর মাছের গন্ধ। ধীরে ধীরে নিমায়ের আত্মা গাছ থেকে নিচে নেমে আসে। কি ভয়ঙ্কর তার চেহারার অবস্থা! মাথার একটা পাশ পুরো থেতলে গিলু বেরিয়ে গেছে। আরে ঝা, ওইটার কথা তো একদম মনে নেই। কেন, কি হয়েছে রে? বউটা সকালে বারবার করে বলেছিল মাছ নিয়ে আসতে। তা ট্রেন থেকে নেমি তোর সাথে কথা বলতে বলতে বাজারের দিকে তো যেতেই ভুলে গেছি। কি এতটা পথ চলে আসলাম, তারপর তোর এসব কথা মনে পড়লে? সোনা ভাই, একবার বাজারের থেকে ঘুরে আসি। মাছ ছাড়া আমার বর একদম চলে না। আরে আধ ঘন্টা না একটু বেশি লাগবে না? তা বাড়িতে একটু দেরিতে পৌঁছালি কোনো ক্ষতি আছে তোর? না না, তাতে কোনো ক্ষতি নেই। বন্ধুর জন্য এটুকু তো করতেই পারি। তুই আজ না হয় আমার বাড়িই খেয়ে নিবি। ধুর, আমার বউ তো বাড়িতে রান্না করে রাখবে না। ঠিক আছে চ, আজ না হয় তোর সঙ্গে বাজারে যাচ্ছি। ঠিক আছে চ, তবে তাড়াতাড়ি পা চালা। বেশি দেরি হলে আবার মাছ শেষ হয়ে যাবে না। গণেশপুর গায়ের জগত গণেশ এগিয়ে চলে বাজারের উল্টো পথে। গ্রামের শেষের দিকে সেই বাজার। আজ শনিবারে হাট হওয়ায় তা প্রায় রাত 10টা বাজলেও এখনো লোক রয়েছে বাজারে। যাক, শেষ পর্যন্ত বেশ ভালো সাইজের একটা রুই মাছ পেয়ে গেলাম। আজকে হাটবার বলি পেয়ে গেলি, নাইতে কখন বাজার উঠে যেত। বলছি, আবার অতটা পথ হেঁটে যাবি? তার চেয়ে বরং চ, রেল লাইন পার হয়ে যায়। সেটা ঠিক, রেল লাইনের পাশ দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কিন্তু কিন্তু কি রে? এত রাতে রেল লাইনের পাশ দিয়ে, তাও আবার হাতে একখানা এত বড় মাছ নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কেন, কি হবে ওই পথে গেলি? জানিসই তো, গায়ের কত মানুষ রেল লাইনে আত্মহত্যা করেছে। অপমৃত্যুর আত্মা মুক্তি হয় না, খাওয়ার জন্যে এদিক ওদিকে ঘুরি বেড়ায়। তার মধ্যে আবার তুই কাঁচা মাছ নিয়ে যাচ্ছিস, এটা কি ঠিক হবে? ও, এই জন্যই তুই ভয় পাচ্ছিস? ধুর পাগল, ওসব কিচ্ছু হয় না। আকাশের অবস্থা দেখেছিস? খুব একটা ভালো না। কখন আবার বৃষ্টি নেমে যাবে না তার ঠিক নেই। তুই শত মাছ হাতে নিয়ে দুইজন রেল লাইনের দিকে চলতে শুরু করে। কিছু সময় হাঁটার পর দুইজন রেল লাইনের কাছে উপস্থিত হলো। রেল লাইনের পাশে সরু রাস্তা দিয়ে চলতে শুরু করে তারা। অন্ধকারের মধ্যে দিয়ে রেল লাইনটা দূরে মিশে গেছে। রাতে এইদিকে কোনোদিন হাসা হয়নি, তাই বুঝতে পারিনি জায়গাটা কতটা কাঁচন ছবি। তা কথাটা তুই ঠিক বলেছিস রে ভাই। কথা না বলি তাড়াতাড়ি পা চালা। দুজনে কথা বলছে, এমন সময় ট্রেনের হর্ন বেজে ওঠে। হুইসেল দিতে দিতে ঝড়ের গতিতে এগিয়ে আসে রাতের শেষ ট্রেন। রেল লাইন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক দৈত্যকার তেঁতুল গাছ। গাছটা নিজের থেকে কেমন যেন আচমকা নড়ে উঠল। গণেশ, ওই দেখ ট্রেন আসছে। এই সরু পথ দিয়ে আর যাওয়া যাবে না নে, চল ওই তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়াই। হ্যাঁ তাই চ, ওখানে গিয়ে দাঁড়াই গিয়ে। দুইজনে তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়ায়।
গণেশ ও জগৎ বুঝতে পারল না ওই গাছেই বসে আছে কয়দিন আগে রেলে কাটা পড়ে মরা ওদেরই গায়ের লোক নিমাইয়ের আত্মা। ও কি সুন্দর মাছের গন্ধ। ধীরে ধীরে নিমাইয়ের আত্মা গাছ থেকে নিচে নেমে আসে। কি ভয়ঙ্কর তার চেহারার অবস্থা, মাথার একটা পাশ পুরো থেতলে গিলু বেরিয়ে গেছে। ও বাবা, কি কি হলো এটা? কেন, কি হচ্ছে তোর আবার? কেন জানি না, আমার মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কান দেশে পড়লে। ঠান্ডা নিঃশ্বাস? কি সব বলছিস রে তুই? আমি তো তোর পাশেই দাঁড়াই রয়েছি। মাছটা দিয়ে যা বলছে। ওই শোন, তোর বলছি না আমাদের পিছনে কেউ দাঁড়াই আছে। কিডারে আমাদের ভয় দেখাচ্ছিস? ওসব ভয় ঠয় দেখায় কিছু হবে না, কোনো মাছ পাবি নে। চুপচাপ চলি যাই কিনতে, হাতের কাছে পালি হাড়গোড় ভেঙে দুবানে, তখন মাছ খাওয়া বেরোই যাবেন দেখছে। হে গণেশ, মাছটা গাছের নিচে রেখে যা রে। সাহস থাকলে আমাদের সামনে আয়, তারপর তোর মাছ খাওয়া বের করছি। এমন সময় কিছু দূরে রেল লাইন দিয়ে ছুটে আসছে ট্রেন। ট্রেনের আলো রেলের উপর উপরে আলোকিত করে রেখেছে ট্রেন লাইনটা। এই ওইটা কে যাচ্ছে রে রেল লাইনের উপর দিয়ে? এ জায়গা ট্রেনটাও তো ওই দিকেই যাচ্ছে, আর আর ওটা তো নিমাই মনে হচ্ছে রে। তুই ঠিক বলেছিস, ওইটা নিমাই। নিমাই সরিজা, নিমাই ট্রেন আসছে, ওখান থেকে সরিজা শিগগিরি। ট্রেনটিও জোরে জোরে হর্ন দিচ্ছে, কিন্তু নিমাই ট্রেনের আরো কাছে এগিয়ে যাচ্ছে। নিমাই সরিজা, নিমাই ট্রেন আসছে। নিমাই সরিজা, সরিজা, সরিজা। নিমাই সরিজা, নিমাই ট্রেন আসছে। নিমাই সরিজা, সরিজা, সরিজা। মুহূর্তেই ট্রেনটি নিমাইকে ধাক্কা দিয়ে ছুটে পালালো। মনে হয় না নিমাই আর বেশি আছে। গণেশ, যাস না ওইদিকে, ভয়ঙ্কর কিছু দেখতে হতে পারে। না না, গিয়ে তো দেখি যদি বেশি থাকে। জগতের বারণ করা সত্ত্বেও গণেশ এগিয়ে যায় রেল লাইনের দিকে। ও বাবা জগা, এ কি ভয়ঙ্কর চেহারা হয়েছে রে নিমার। দুইজনে এগিয়ে গিয়ে দেখে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে নিমাইয়ের দেহ। থেতলে যাওয়া মাথাটা শরীর থেকে আলাদা হয়ে লাইনের এক পাশে পড়ে আছে, চোখ দুটো এখনো খোলা। এ গণেশ, এটা কি করে সম্ভব? কি বলতে চাচ্ছিস তুই? ওহ, কি বাজে ভাবে যে মরলে নিমাইটা। এই তোর কি মনে নেই, নিমাই তো আজ থেকে 1 মাস আগে মরে গেছে। ঠিক এইখানেই গ্রামের লোকেরা ওর ছিন্ন ভিন্ন দেহটা উদ্ধার করেছিল। খবর পাওয়া যায় ও আত্মহত্যা করেছিল। এতক্ষণে গণেশের সব কথাই মনে পড়ে। তুই ঠিক বলেছিস জগা, তাহলে তাহলে এইটা কার লাশ? এই বলে রেল লাইনের দিকে তাকাতেই ওরা দুইজনে অবাক হয়ে যায়। রেল লাইনে নিমাই কেন? কারো কোনো লাশ নেই, কেবল রয়েছে শুকিয়ে যাওয়া রক্ত, যেটা চাঁদের আলোতে কেমন অদ্ভুত লাগছে। তোর বারবার বললাম মাছ নিয়ে দিকে আসিসনি, এবার বুঝতে পারছিস তো? আমার মনে হচ্ছে আমরা ভয় পেয়ে রয়েছি, তাই সব ভুলভাল দেখছি। তাই বলি দুজনে একসঙ্গে ভুলভাল দেখলাম। আমার মনে হচ্ছে নিমাই রাতে এইখানেই আছে। আমি ভালো কথা বলছি গণেশ, তুই মাছটা এখানে ফেলে দে। এই মাছের উপরে অতৃপ্ত আত্মার নজর পড়েছে, মাছটা এখানে ফেলি দে। তোর শুধু ওই একই কথা, অনেক দেরি হয়ে গেছে, চল এবার বাড়ি চল। এরপর ওরা দুজনে বাড়ির দিকে রওনা দেয়। গণেশ মাছ হাতে আগে আগে, আর তার পিছু পিছু জগৎ চলতে থাকে। কিছু দূর চলার পর জগৎ একটা বিষয় খেয়াল করে বেশ ভয় পায়। ও দেখে গণেশের ঠিক কাঁধের উপরে যেন একটা কালো ছায়া বসে আছে। যদিও কাউকে দেখা যাচ্ছে না, তবুও তার ছায়াটা দেখা যাচ্ছে। গণেশ, তুই বাড়ি গিয়ে গঙ্গা জলে স্নান করে নিস। তোর অত চিন্তা করতে হবে না, ওই যে তোর বাড়ি এসে গেছে,
যা তুই বাড়ি যা। জগৎ আরও কিছু বলতে গিয়েও বলতে পারল না, তবে বুঝতে পারল অশুভ কিছু হতে চলেছে। গণেশ আরও কিছু হাঁটবার পর বাড়িতে গিয়ে পৌঁছালো। কই বউ, কনে গেলি? আরে এদিকে এইসো, মাছটা নিয়ে যাও। গণেশের ডাক শুনে ওর বউ শিমুল বাইরে বেরিয়ে আসে। কি গো, এত রাত হলো কেন তোমার বাড়ি আসতি? আবার এত রাতি সঙ্গে করে মাছও নিয়ে আইসো? তুমিই তো সকালে বললে মাছ নিয়ে আসতে। আমি বলিলাম না যদি তাড়াতাড়ি ফেরো তবেই মাছ আনবা, রাত বেশি হলে আর আনতি হবে না। ছেলেকে আমি ঘি ভাত মেখে দিলাম, দিব্যি খেয়ে ঘুম পড়েছে। এত রাত হয়েছে, তার উপর আবার শনিবার, মাছ না আনলেই পারতে গো। অত কথা বলি না তো, দেখছো কত সুন্দর মাছখানা, যাও রেখে দাও গে। আর তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো গে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমি আজ রাত্রি খাবো না। সে কি, তুমি না খেয়েই ঘুমিয়ে পড়বা? তোমার শরীরটা খারাপ নাকি গো? শরীর খারাপ হতে যাবে কেন? কিচ্ছু হয়নি আমার, এখন খেতে ইচ্ছা করছে না তাই। খাবার চাপা দিয়ে রেখে দাও গে, খিদে পেলে খেয়ে নেবা না। শিমুল আর কথা বাড়ালো না, তবে গণেশের আচরণটা শিমুলের কেমন একটা অদ্ভুত গোছের লাগলো। রাত তখন অনেকটাই গভীর হয়েছে, চারিদিকে নিশুতি অন্ধকার। শিমুল বুঝতে পারল গণেশ বিছানা ছেড়ে উঠল। তার ঠিক কিছুক্ষণ পরেই সে শুনতে পেল রান্নাঘরের দরজা খোলার শব্দ। কিছু সময় সব চুপ, তারপর কেমন একটা বিকট শব্দ। বিষয়টা বোঝার জন্যে শিমুল রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আর রান্নাঘরের ভিতরের দৃশ্য দেখে ওর শরীর কেঁপে ওঠে। ও দেখে গণেশ মাটিতে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। আর রান্নাঘরের এক কোণে জ্বালা পিদিমের আলোতে আরও একটা হাড় হিম করা দৃশ্য দেখল। পাশের মাটির দেয়ালে দেখা যাচ্ছে গণেশের কাঁধের উপরে কেউ একটা বসে আছে, আর সেই যেন গণেশকে দিয়ে সবটা করিয়ে নিচ্ছে। শিমুলের পুরো বিষয়টা বুঝতে আর অসুবিধা রইল না, রান্নাঘরের দরজাটা বাইরে থেকেই বন্ধ করে দিল। শিমুল আর কিছুই না ভেবে জগতের বাড়ির দিকে ছুটতে লাগলো। জগদ্দা, ও জগদ্দা, লোকে ঘুমাই পড়েছে নাকি? জগদ্দা, ও জগদ্দা। একি শিমুল, তুই এত রাতে এখানে? কি হয়েছে? কি হয়েছে বৌদি? সব ঠিক আছে তো? না দাদা, ঠিক নেই। তোমার বন্ধু? কেন, কি হয়েছে গণেশের? শিমুল তার চোখে দেখা সবটাই জগৎ ও লক্ষ্মীকে খুলে বলে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, বারবার বলেছিলাম মাছ নিয়ে রেল লাইনের পাশ দিয়ে না আসতি, আর আমিও তো এই একই দৃশ্যই দেখেছিলাম। হ্যাঁ, তোর দাদাও আমার বাড়ি এসে বলছিল, আমি আরও বলছিলাম তুমি নিশ্চয়ই ভুলভাল দেখিস হয়তো। বৌদি শিগগিরই চলো, গিয়ে দেখে গিয়ে কি আসছে ওই দিকেরই। জগৎ ও লক্ষ্মী শিমুলের সাথে ওর বাড়িতে গিয়ে দেখে গণেশ রান্নাঘরের দরজা ধাক্কাধাক্কি করছে আর বলছে, আমার খেতে দে, আমার খুব খিদে পেয়েছে, আমার মাছ দে, আমি মাছ খাবো। বৌদি, ওর বলি কই ঠিক করা যাবে না, এর জন্যই শৈলতান্ত্রিককে খবর দিতে হবে। তোমরা দুজনে এখানে থাকো, আমি শৈলতান্ত্রিককে ডেকে আনছি, আর ভুলেও যেন দরজা খুলবা না।
আমার মাছ দে, আমি আমি মাছ খাবো। জগৎ আর সময় নষ্ট না করে ছুটে যায় শৈলতান্ত্রিকের কাছে। গণেশ বারবার দরজা ধাক্কা দিতে থাকে, সে যেন এখনই দরজা ভেঙেই ফেলবে। আমার খুব খিদে পেয়েছে, আমার মাছ দে। এদিকে জগৎ শৈলতান্ত্রিকের বাড়ি গিয়ে সব কথা খুলে বলে, আর শৈলতান্ত্রিক সব কথা শুনে তাড়াহুড়ো করে উপস্থিত হলো গণেশের বাড়িতে। খিদে পেয়েছে, আমার মাছ দে, আমি আমি মাছ খাবো। ওর ওপরে অতৃপ্ত আত্মা ভর করিছে, ওই মাছের লোভে ওর পিছু নিয়ে খাবো। তবে তোরা চিন্তা করিস নে, আমি ওর বনবাসের ব্যবস্থা এক্ষুনি করছি। শৈলতান্ত্রিক রান্নাঘরের দরজা খুলে উঠোনে বসে ধুনি জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করে। মুক্ত হো, ছটপট ছটপট ছটপট, ক্লিংপট ক্লিংপট ছটপট। ছেড়ি দে গণেশকে, নইলে কিন্তু তুই মহা বিপদে পড়বি। না, আমি আর এ শরীর ছাড়বো না। এ শরীর এখন থেকে আমার। আমার খেতে পেয়েছে, মাছ খাবো, মাছ দিই। তবে রে, এই নে। শৈলতান্ত্রিক আগুনের উপর কি সব ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গে নিমায়ের আত্মা চিৎকার করে ওঠে। মরে গেলাম আমার ছেড়িতে। ওর শরীর ছেড়ে দিয়ে ফিরে যা ওই রেল লাইনে, ওরাই তোর জায়গা। আগামী অমাবস্যা রাত্রি তোর মুক্তি হবে। এখন বল দেখি, তুই আত্মহত্যা করেছিলি কেন? বলছি আমার আর জ্বালা দিস নে, আমি আর সহ্য করতে পারছি নে। ওই মাছ কিনতে না পারাই বোর মুখের মুখ জানতে আমি সহ্য করতে না পেরি আমি আত্মহত্যা করেছি। তাই ওর হাতের মাছ দেখি আমি আর লোভ সামলাতে পারিনি। তান্ত্রিক মশাই, আমার মুক্তি হওয়ার ব্যবস্থা করি দেন। এই শোল মাছ তোর নামে আহুতি দিলাম এই অগ্নিকুণ্ডে। আগামী অমাবস্যা রাতেই তোর মুক্তি হবে। তুই এখন গণেশকে মুক্তি দে দেখি। ধীরে ধীরে গণেশের শরীর থেকে একটি কালো ছায়া বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। আর কোনো চিন্তা নেই তোদের, গণেশ এখন ঘুমাবে নে। জগৎ, তুই ওকে ঘরে নিয়ে শুয়াই দে। আর কাল সকালে ঘুম ভাঙলি একটা কালো সুতো ওর চোখে মুখে ঠেকাইয়ে ডান হাতে বেঁধে দিবি, ওর আর কোনো বিপদ থাকবে না নে। শৈলতান্ত্রিক সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন সকালে গণেশের যখন ঘুম ভাঙে তখন সে একেবারেই সুস্থ।